আসসালামু আলাইকুম সুধী দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি। দর্শক, আজ আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো তা হয়তো আমাদের অনেকের নিত্যদিনের জীবনের সাথেই জড়িয়ে রয়েছে। জি দর্শক, আজ আমরা কথা বলবো বাতের ব্যথা নিয়ে। এই বাতের ব্যথা কোনো শারীরিক সমস্যাই শুধু নয়, এটি আমাদের করে দিতে পারে মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত। কিন্তু কেন এই বাতের ব্যথা হচ্ছে, কারা বেশি ঝুঁকিতে আছেন, কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি, এই সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করবো। আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো বাতের ব্যথা কি এবং করণীয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন বিশেষ একজন চিকিৎসক, বিশিষ্ট রিমাটোলজিস্ট ডক্টর ফারজানা সুমি ম্যাডাম, কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09677334477। আপনারা এই নাম্বারে আমাদের ফোন করতে পারেন, অথবা আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা সেখানেও আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। শুরু করি আজকের আলোচনা। ম্যাডাম, কথা বলবো বাতের ব্যথা নিয়ে, কি এবং করণীয় বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। শুরুতে আপনার কাছে একটু প্রাথমিক ধারণা চাচ্ছি যে আসলে বাতের ব্যথাটা কি, আমরা কখন এই বাতের ব্যথা বলছি? অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এটা মনে হয় যে অনেকেরই জিজ্ঞাসা। বাতের ব্যথা, প্রথমে যদি বলি বাতের ব্যথা শব্দটা আসলে অনেক পরিচিত শব্দ, কিন্তু এটা একটা জেনারেলাইজ টার্ম, মানে এটা একটা সাধারণ পরিমাপের শব্দ। তো বাত ব্যথা আমরা তখনই বলবো যখন 3-4টা জিনিসের সম্মিলিত একটা রেজাল্ট আমরা পাবো। সে 3-4টা জিনিস কি? একটা হচ্ছে রোগের লক্ষণ, রোগীর কি কি লক্ষণ আছে, যেটাকে আমরা সিমটম বলি মেডিকেল টার্মে, আমরা কি কি পাচ্ছি, এবং তারপরে আমাদের ইনভেস্টিগেশনস, মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষায় আমরা কি পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আমরা তখন সিদ্ধান্তে আসি যে রোগী বাত রোগে ভুগছেন। তো আমি যদি একটু সংক্ষেপে বলি যে রোগীরা সিমটম কী ধারণা বা কী ধরনের লক্ষণ নিয়ে আসে সাধারণত। বাত ব্যথা যেহেতু আছে, শব্দটা খুবই পরিচিত, ব্যথা তো থাকবেই, কিন্তু ব্যথার ধরনটা বাতের মতো হতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে ব্যথাটা সকালের দিকে বেশি থাকবে, রোগীদের ঘুম থেকে উঠতে কষ্ট হবে, ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ ধরে একটা আড়ষ্ট অথবা জড়ো ভাব থাকবে, তারপর রাতের দিকে ব্যথাটা বেড়ে যাবে, বিভিন্ন জয়েন্টে প্রদাহজনিত যে সমস্যা সেগুলো আমরা পাবো। কী করে বুঝবো? যেমন ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, তো এগুলো একটা কমন যে এগুলো আমরা পাবো, কিন্তু এর সাথেও আরও অনেক সিমটম পাওয়া যায়, সেগুলো আমরা পরবর্তীতে বলছি। ম্যাডাম, বাতের ব্যথা বলতে তো আসলে আমরা অনেক রকম ব্যথায় বুঝি, আমি যতটুকু জানি অনেক রকমের আসলে বাতের সমস্যা আছে। তো কি কি ধরনের হয়ে থাকে একটু যদি আমাদেরকে শ্রেণী বিভাগটা বলেন। বাতের ব্যথা আপনি ঠিকই বলেছেন, এটা অনেক ধরনের বাত আছে। তো এখানে আমরা শ্রেণী বিভাগ যদি করে, আমরা সংক্ষেপে যেটা বলি মেকানিক্যাল বলি, ইনফ্ল্যামেটরি বলি। অর্থাৎ প্রদাহ যেখানে বেশি সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, স্বাভাবিক শব্দে। মেকানিক্যাল হচ্ছে যেখানে প্রদাহ কম, প্রদাহ অত বেশি থাকবে না, সেটা হচ্ছে মেকানিক্যাল। তো মেকানিক্যাল আওতায় ব্যথার সংখ্যা খুব বেশি না, কিছু আছে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, আমাদের রোগীদের প্রচুর অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট পাওয়া যায়। ব্যাক পেন একটা কমন টার্ম, অর্থাৎ কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, তো সেটার অনেক কারণ হচ্ছে মেকানিক্যাল মানে হচ্ছে যেখানে প্রদাহ অনুপস্থিত। ঠিক আছে, আর একটা ব্রড টার্মে আমি কি বলেছি, ইনফ্ল্যামেটরি, তার মানে যেখানে প্রদাহ উপস্থিত। তো প্রদাহ উপস্থিত যে গ্রুপটা আছে সেখানে কিছু বাতের নাম আমি বলি, সবগুলো তো আর বলতে পারবো না, যেগুলো কমনলি পাওয়া যায়। এর মধ্যে কমনলি আমরা পাই রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে এসিলি একটা ডিজিজ আছে সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস, ঠিক আছে, সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা ডিজিজ আছে যেটাকে আমরা বলি স্পন্ডাইলোআর্থ্রাইটিস। ঠিক আছে, এটা একটা ব্রড টার্ম স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এটার মাঝখানে আরও অনেকগুলো গ্রুপ আছে। তো এগুলো হচ্ছে আমরা কমনলি পেয়ে থাকি আর কি। মানে অনেক রকমের আসলে বাতের ব্যথা, অনেক ধরনের, হ্যাঁ, আরও কিছু আনকমন রোগ আছে যেটা আমরা ডিল করি, শুধুমাত্র রিউমাটোলজিস্টরা ডিল করে। ভাস্কুলাইটিস একটা গ্রুপ আছে, যেটা শুনে মনে হয় যে ভাস্কুলাইটিস মানে ভেসেল, রক্তনালী, সেটাও কিন্তু একটা বাত রোগ। ম্যাডাম, এই যে বাতের ব্যথার কথা আমরা বলছি, আসলে কোন বয়সে গিয়ে ব্যথাটা বেশি হচ্ছে, মানে ইয়াং এজে বা ওল্ড এজে, কোন এজে একটু বেশি হচ্ছে যদি বলেন? এই বয়সে যে শ্রেণীবিভাগ, এটাও কিন্তু বাত অনুযায়ী
মানে ভ্যারি করে, হ্যাঁ, এক এক বাতটা এক এক বয়সে বেশি হয়ে থাকে। যদি আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলি, সেটা হয় একটু বেশি বয়সে, 50 বছর, হ্যাঁ, কিন্তু যে কোনো বয়সে কিন্তু হতে পারে, কিন্তু বয়সের সাথে এটা রিস্কটা বাড়তে থাকে। যদি আমি অস্টিও আর্থ্রাইটিসের কথা বলি, এটা আরও বেশি বয়সে হয়, অ্যাবভ 50, অ্যাবভ 60, 70, যত বেশি বয়স বাড়তে থাকে অস্টিও আর্থ্রাইটিস তত বেশি হয়। যদি আমি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের কথা বলি, এটা একটু ইয়াং বয়সে হয়, 20 ইয়ার্সের নিচে। বাচ্চাদেরও কিন্তু বাত হয়, হ্যাঁ, সেটা আমি মেনশন করিনি, যে অনেক ছোট বাচ্চা 2 বছর বয়স থেকেও কিন্তু বাত রোগ হতে পারে। যদি আমি লুপাসের কথা বলি, তার মানে এসএলই যে রোগটাকে বলা হয়, সেটাও কিন্তু ইয়াং বয়সে বেশি হচ্ছে, ঠিক আছে, তেমন 13, 14, 15 তখন থেকে কিন্তু এটার রিস্কটা বেড়ে যাচ্ছে। তারপরে যদি আমরা অন্য বাতগুলোর কথা বলি, যেরকম আমি বলেছি সিস্টেমিক স্ক্লেরোসিস, সেটা মিডল এজে বেশি হচ্ছে, মধ্য বয়সে বেশি হচ্ছে, তো এক একটা বাত এক এক বয়সে বেশি হচ্ছে। আসলে আগে বাত বলতে আমরা বুঝলাম হয়তো বা বৃদ্ধ বয়সে এটা হচ্ছে, কিন্তু আসলে ধারণাটা একদমই ভুল, ইয়াং এজ থেকেও এটা শুরু হতে পারে। ম্যাডাম, আপনি কিছু সিমটমের কথা একটু আগে বলেছেন, আপনি আরেকটু বিস্তারিতভাবে যদি আমাদেরকে লক্ষণগুলো বলেন, যে রোগীরা যখন আপনাদের কাছে আসে তো কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তো আমি একটু আগে শুরু করেছিলাম যে ব্যথা দিয়ে শুরু করেছিলাম, যে ব্যথা দিয়ে তো প্রথম বেশিরভাগ পেশেন্ট আসে আমাদের কাছে। তো ব্যথার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট অলরেডি কভার করেছি, হ্যাঁ, যেমন ব্যথাটা সকালে বেশি থাকবে, জয়েন্টের কন্ডিশনটা কেমন থাকবে। আবার যদি অস্টিও আর্থ্রাইটিসের কথা বলি, সেটা কিন্তু আবার একটু ভিন্ন, ব্যথাটা হাঁটলে বেড়ে যাবে, কাজ করলে বেড়ে যাবে, সিঁড়িতে ওঠানামা করলে বেড়ে যাবে, সেটা রেস্টে কিছুটা কমে যাবে, সকালের দিকে বাড়তে পারে, কিন্তু সেটা দেখা যাচ্ছে আধা ঘন্টার বেশি নয়, আধা ঘন্টা পরে রোগীরা ভালো, হ্যাঁ, ভালো। অনেক সময় রোগীরা বলেন যে সকালে উঠলে দেখা যাচ্ছে আমার জয়েন্টটা অনেক জড়তা থাকছে, কিন্তু দিন হতে হতে আবার এটা কমে যাচ্ছে, ঠিক হয়ে আসছে, হ্যাঁ। তো জয়েন্ট বলেছি, তারপর ব্যাক পেনের কথাটাকে বলছিলাম, কোমরে ব্যথা, তো যেটা ইনফ্ল্যামেটরি, যেটাতে প্রদাহ আছে, সেই রোগ গ্রুপের রোগীগুলোর কিন্তু ব্যথা সকালেই বেশি থাকবে, বা শেষ রাতেও তাদের অনেক সময় ব্যথার কারণে খুব কষ্ট পায়, ঘুম ভেঙে যায়, বিছানায় ওপাশ ওপাশ করে, হ্যাঁ। তো এই জয়েন্ট ছাড়াও এটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বাত কিন্তু শুধু যে বাত বলতে যে আমি যে জয়েন্টের ব্যথা বুঝাই তা কিন্তু নয়, বাতে একটা সিস্টেমিক সিমটম যেটাকে আমরা বলি, অর্থাৎ জয়েন্ট ছাড়াও শরীরের অন্যান্য অংশে সিমটম নিয়ে আসে, এবং অনেক সময় দেখা যায় শরীরের অন্যান্য অংশের সিমটম নিয়ে বা লক্ষ্য নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে প্রথমে আসে। সেটা কি হতে পারে? তো আমি যে বাতগুলো বললাম, নামগুলো বললাম, এটা কমন হচ্ছে, যেমন রোগীদের জ্বর থাকতে পারে, ওজন কমে যাওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু থাকতে পারে, এগুলো কমনলি থাকতে পারে। এছাড়া বাকি যে সিমটমগুলো, এগুলো হচ্ছে বাত ভেদে এক একটা ডিজিজের সিমটম বা লক্ষণ এক এক রকম হয়। যেমন আমি এসিলিয়েটেড ডিজিজের কথা বলি, আমি সংক্ষেপে 2-1টা সিমটম বলবো, লক্ষণ বলবো, যাতে সবার এটা সুবিধার্থে। যেমন লুপাস রোগে যেটা বলছি যে কম বয়সী মহিলাদের বেশি হয়, হ্যাঁ, অনেক সময় র্যাশ নিয়ে আসে, শরীরের বিভিন্ন জায়গায় অংশ লাল হয়ে যায়, সূর্য আলোকে যদি যায়, অথবা দিনের রাত সূর্যের সংস্পর্শে আসলে তাদের খুব বার্নিং হয়, জ্বালা পোড়া হয়, ঠিক আছে। ওই পেশেন্টদেরও কিন্তু জ্বর, ওজন কমে যাওয়া, এবং সিস্টেমিক স্ক্লেরোসিস যেটা বললাম, আমি 2-1টা বলছি, যেমন হাতের রং পরিবর্তন হয়ে যাওয়া, ফ্রিজে হাত ঢুকালে, এখন ঠান্ডা এসেছে, উইন্টারে কিন্তু এটা কমনলি হবে, ঠান্ডাতে হাতে দেখা যাবে রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, তাদের চামড়ার একটা পরিবর্তন শুরু হয়ে যায়, চামড়াটা দেখা যায় আস্তে আস্তে শক্ত হয়ে যায়। সিস্টেমিক স্ক্লেরোসিস যে রোগটা, এটা হচ্ছে কমন সিমটম। আমি একটু আগে আরেকটা রোগ বলেছি, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেখানে রোগীরা সাধারণত ব্যাক পেন নিয়ে আসে, অর্থাৎ কোমরে ব্যথা নিয়ে আসে। সেই রোগীদের অনেকের আছে যে সোরিয়াসিস, অর্থাৎ স্কিনে সমস্যা থাকে, একটা সেই রোগীর সাথে সেই কথা বলে একটি ফোন এসেছে, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম ফুয়াদ, শ্যামলা থেকে বলছিলাম। আমার মার সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আমার মার বয়স 45, তার মাজায় ব্যথা, বেশিক্ষণ বৈশাখ কাজ করলে ব্যথাটা হয়, এবং তার পায়ের যে হাঁটুর নিচের যে মাংস, এটা মাঝে মাঝে উপরে উঠে যায়, হাঁটুর উপরের দিকে আবার নেমে যায়, এবং বেশিক্ষণ হাঁটলে পায়ে ব্যথাটা বেড়ে যায়। এখন করণীয় কি? ধন্যবাদ দর্শক। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো উনি যতটুকু আমাকে বলেছে যে হাঁটলে বেড়ে যায়, বা অনেকক্ষণ বসে থাকলে ওনার মায়ের কোমরে ব্যথা হচ্ছে, এমনই তো বলেছেন না? তো শুনে মনে হচ্ছে যে এটা আমরা যে ভাগ করেছিলাম মেকানিক্যাল পেইন, হাঁটুর ব্যথাটা অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। তারপর আমি বলবো রোগীকে দেখে তার সঙ্গে পুরোপুরিভাবে কথা বলে সিদ্ধান্তে আসা উচিত। যতটুকু আমি শুনেছি তার থেকে বলছি, হ্যাঁ, যেটা অস্টিও আর্থ্রাইটিস। যদি উনি বলে যে করণীয় কি, যদি অস্টিও আর্থ্রাইটিসের হেডলাইনে আমি বলছি করণীয় কি,
এক নম্বর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের যেহেতু হাঁটুতেই বেশি আক্রান্ত হয়, আমরা কিছু জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি। যদি ওনার ওজন বেশি হয়ে থাকে তো ওনাকে আমি বলবো যাতে উনি ওজন নিয়ন্ত্রণে রাখে। বলা হয়ে থাকে যে 10 কেজি ওজন কমালে ব্যথা 10% কমে যায়, অর্থাৎ 10 ভাগ ব্যথা কমে যায়। ঠিক আছে, তাহলে ওজন কমানো এখানে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে ওনার অ্যাক্টিভিটিতে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। যেমন যেহেতু ওনার অস্টিওআর্থ্রাইটিস আছে, উনি সিঁড়ি দিয়ে ওঠানামা এগুলোকে অ্যাভয়েড করবেন। অনেকক্ষণ বসে থাকা এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা দুটাই ওনাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, থার্ড হচ্ছে ওনাকে কিছু ব্যায়াম করতে হবে, কিছু এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজের মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিসের পেন অনেকখানি কমে। এবং ফোর্থ যদি আমি আসি, তখন আমি এখন মেডিকেশনে চলে আসবো, অর্থাৎ ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ওষুধ দ্বারা আমি কী করতে পারি। তাহলে সেটা হচ্ছে ওনার রোগীর ব্যথার তীব্রতা অনুযায়ী আমরা ওষুধটা নির্ধারণ করে থাকবো যে কী ধরনের ওষুধ আমরা দিব। হ্যাঁ, অনেক সময় আছে যে প্যারাসিটামল জাতীয় ওষুধেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের পেন অনেকখানি কমে যায়। যদি দেখি যে পেনটা বেশি, তারপর হাঁটুতে একটু পানি অনেক সময় জমে থাকে বা রোগীর ব্যথার তীব্রতা বেশি, সেক্ষেত্রে আমরা ব্যথানাশক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটাকে আমরা বলি ব্যথানাশক ওষুধ, সেটা আমরা প্রয়োগ করে থাকি। সেটা কী ডোজে কী মাত্রায় সেটা রোগীর পেন অনুযায়ী অর্থাৎ ব্যথার তীব্রতা অনুযায়ী আমরা নির্ধারণ করবো যে আমরা কতদিন চালাতে পারবো। তো আপাতত আমি ওনাকে এটাই অ্যাডভাইস দিব যে ওনার লাইফস্টাইলটাকে উনি ঠিক করতে পারে। আর ব্যথানাশক ওষুধগুলো ব্যবহারের পূর্বে কিন্তু আমাদের পেশেন্টদের লিভার কেমন আছে, কিডনি কেমন আছে, এগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে। তা আমি বলবো যে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাতে উনি ওষুধগুলো খেতে খান অথবা নিজে প্রয়োগ করেন। হ্যাঁ, আপাতত প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং যে লাইফস্টাইলগুলো আমি বললাম সেটা যাতে উনি মেনে চলেন। ম্যাডাম, আপনার কাছ থেকে বাতের ব্যথা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম কি বা কাদের হচ্ছে বা কি কি লক্ষণ নিয়ে রোগীরা আসছে। একটু পরীক্ষা নিরীক্ষার দিকে চলে যাই, আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত আমরা রোগীদের ক্ষেত্রে সাজেস্ট করছি? বাতের ব্যথার পরীক্ষা নিরীক্ষাটা নির্ভর করে রোগীর লক্ষণের উপর। আমি যখন যে বাতটা সন্দেহ করব, অর্থাৎ আমার এই বিষয়ে কথা বলে একটি প্রশ্ন এসে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। আমি রুবেল দিনাজপুর থেকে বলছিলাম, বয়স 27 বছর। জি দর্শক বলুন। হ্যাঁ, আমার কোমর থেকে এই ঘাড় পর্যন্ত একবারে এটা পুরোটাই কিচেন। যদি এই সময় বসে থাকি তা ঘাড়ের নিচে এমন ভাবে ধরে কিচেন মনে কেউ জাতা দিয়ে ধরছে, আর কোমরের মাঝখানে ঠিক ব্যথা করে। আচ্ছা, আপনি কি করবেন জানতে চাচ্ছেন? কোন বেশি হচ্ছে আপনার? সম্ভবত লাইনটি কেটে গেছে। আসলে দর্শককে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা করার জন্য। আমি ওনার কাছ থেকে খুব সংক্ষিপ্ত ইনফরমেশনই পেয়েছি। উনি বলছেন যে কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বেশি ব্যথা বসে আছে, কিন্তু অনেকগুলো ইনফরমেশন আসলে জানার ছিল। ওনার করণীয় কি ধরনের রোগ হতে পারে, যেহেতু ওনার বয়স কম। উনি বলেছেন ওনার বয়সটা 27 বছর। হ্যাঁ, তো অনেকগুলো প্রশ্ন আমার ছিল যে ব্যথাটা কি ওনার রাতে বেড়ে যাচ্ছে কিনা, সকালে কষ্ট হচ্ছে কিনা, সকালে কষ্ট হলে সেটা কতক্ষণ কষ্ট হচ্ছে, তো সেটা কি কেবলমাত্র বসে থাকলেই বেশি হচ্ছে না সকালেও বেশি হচ্ছে। অনেক সময় হচ্ছে দুটো জায়গায় কিন্তু ব্যথা হয়, আমাদের রোগীরা সেটাকে ডিসক্রিমিনেট করতে পারে না, কিন্তু প্রশ্নের মাধ্যমে কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়। কোমরে ব্যথা ছাড়া অন্যান্য জায়গায় বা মেরুদণ্ডে ব্যথাটা উনি বলেছে, এই জায়গায় ব্যথা ছাড়া অন্যান্য জায়গায় ব্যথা আছে কিনা, অন্য কোনো জয়েন্টে, অনেকগুলো প্রশ্ন ছিল আসলে। তো সেই প্রশ্নের প্রেক্ষিতে আমাদেরকে নির্ধারণ করতে হবে ওনার বাত আছে কিনা, থাকলে কি ধরনের বাত আছে, সে বাতটা কোন গ্রুপে পড়বে। তো আমি মনে করছি যে ইনফরমেশনগুলো দরকার, খুবই অপ্রতুল। হ্যাঁ, আমি দর্শককে তাহলে আমরা একটা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনি পরীক্ষা নিরীক্ষার কথাগুলো বলছিলেন একটু বিস্তারিতভাবে, যে কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা সাধারণত রোগীদের দিয়ে থাকি? বাতের ব্যথা নির্ধারণ করার জন্য যেটা বলছিলাম যে আমরা তো প্রথমে রোগীর লক্ষণগুলো শুনতে থাকি যে কি ধরনের লক্ষণ নিয়ে আসছে, সেই অনুযায়ী পরীক্ষাগুলো আমরা নির্ধারণ করে থাকি। হ্যাঁ, তো একটা হচ্ছে আমরা কিছু জেনারেল পরীক্ষা দিয়ে থাকি, যেটার মধ্যে হিমোগ্লোবিনটা কেমন আছে, তাহলে যেটা বলছিলাম যে কোনো মেডিসিন দেওয়ার আগে আমাদের লিভারটা কেমন আছে, কিডনি, তাহলে এসজিপিটি, ক্রিয়েটিনিন, কিডনির পরীক্ষাটা, লিভারটা কেমন আছে সেটা কিন্তু আমাদের দেখে ফেলতেই হয়। এবং তারপরে যে পরীক্ষাগুলো আমরা নির্ধারণ করি যে আমি কি ধরনের বাত সন্দেহ করছি তার উপর। যদি আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস সন্দেহ করি, তাতে আমি কিছু ব্লাড টেস্ট দিয়ে থাকি, যেটাকে বলা হয় ইমিউনোলজিক্যাল টেস্ট। হ্যাঁ, ইমিউনোলজিক্যাল টেস্ট বলতে বোঝায় ব্লাডের মধ্যে কিছু অ্যান্টিবডি পরীক্ষা করা হয়, RA, অ্যান্টিসিসিপি। যদি আমি এসিলি বা লুপাস সন্দেহ করে থাকি, তখনও ব্লাডে আমরা ইমিউনোলজিক্যাল টেস্টই দিয়ে থাকি, কিন্তু সেটা ভিন্ন, যেমন ANA, অ্যান্টি-DSDNA।
আবার আরেকটা বাত আছে যেটা আমি হয়তো প্রথমে বলিনি, শোকব্রেন কিন্তু একটা বাত আছে, হ্যাঁ, মহিলারা কমনলি নিয়ে আসে, চোখ শুকিয়ে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া। তো সেই ধরনের বাত যদি আমি সাসপেক্ট করি তখন আমরা ব্লাডে ইমিউনোলজিক্যাল টেস্ট দিই, কিন্তু তার সাথে আমরা কিছু আলট্রাসাউন্ডও দিতে পারি, হ্যাঁ, জয়েন্টের অবস্থাটা, জয়েন্টের আলট্রাসাউন্ড করেও কিন্তু বোঝা যায় যে বাতটা, যে একটু আগে বলছিলাম যে এটা ব্রড ক্লাসিফিকেশন আছে যে মেকানিক্যাল নাকি প্রদাহটা বেশি, ঠিক আছে সেটা। এবং গাউট একটা বাত আছে কিন্তু, যেটা আমরা অনেকেই পরিচিত, ইউরিক অ্যাসিড বাড়ার কারণে যেটা হয়, সেটাও কিন্তু আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে নির্ধারণ করতে পারি, হ্যাঁ, যে পেশেন্টটা গাউট রোগে ভুগছে। তারপর সিওডো গাউটও একটা টার্ম আছে, হ্যাঁ, সিওডো গাউটটা একটু অপরিচিত হতে পারে, সেটাও কিন্তু আমরা নির্ধারণ করতে পারি আলট্রাসাউন্ডের মাধ্যমে। তো আমি আলট্রাসাউন্ডের কথাটা বলছি এই কারণেই যে এটা মনে হয় একটু অপরিচিত, যে বাত রোগীদের ক্ষেত্রেও কিন্তু আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়, জয়েন্টের আলট্রাসাউন্ড বিশেষ করে, কিন্তু আবার আরও কিছু জায়গায় আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। এটা আমি সবার জানার স্বার্থে বলছি। যেমন গ্ল্যান্ড আছে আমাদের এখানে, প্যারোটিড গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের আলট্রাসাউন্ড আমরা করতে পারি। আমরা ভাস্কুলার আলট্রাসাউন্ড করি, মানে রক্তনালীর, যে আমি একটু বলছিলাম না একটা বাত আছে ভাস্কুলাইটিস, সেখানেও কিন্তু আমরা আলট্রাসাউন্ডে অনেক ইনফরমেশন, তথ্য পেতে পারি। সেটাকে বলা হয় ভেসেল আলট্রাসাউন্ড, অর্থাৎ রক্তনালীর আলট্রাসাউন্ড, সেটাও কিন্তু আমরা করতে পারি। এবং এটা কিন্তু রিউমাটোলজিস্টরাই করে, মানে আমরাই করে থাকি, ঠিক আছে। তারপরে ইমেজিং টেস্টের মধ্যে আমি এক্সরে করতে পারি, যখন রোগীরা, যেটাকে আমাদের একজন দর্শক প্রশ্ন করলেন যে ওনার পুরো মেরুদণ্ডে ব্যথা, তো এক্সরে তো এখানে আমাকে করে দেখতেই হবে যে ওনার অবস্থাটা কী আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমআরআই করতে হয়, ঠিক আছে, ব্লাডে আমাদের জেনেটিক টেস্ট করতে হয়, যেমন আমি বলছিলাম স্পন্ডাইলো আর্থ্রাইটিস, সেক্ষেত্রে আমরা HLA-B27 এই জেনেটিক টেস্টটা করে থাকি, ঠিক আছে। এবং আরও অনেক পরীক্ষা আছে এবং সেটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর লক্ষণের উপর। আসলে ম্যাডাম, বাতের ব্যথা নিয়ে প্রশ্নের আসলে শেষ নেই, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আজ আমরা কথা বললাম বাতের ব্যথা কী এবং করণীয় বিষয়টি নিয়ে। আপনারা যারা বাতের ব্যথায় আক্রান্ত হয়েছেন বা যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগে ডায়াগনোস হয়েছেন, তারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখলে কিছুটা হলেও চিকিৎসা এবং আপনাদের জীবনযাপন কিভাবে পরিচালিত করতে হবে এর থেকে কিছুটা হলেও ধারণা পেয়ে থাকবেন। বাতের ব্যথা আপনার জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু সঠিক যত্ন সচেতনতার মাধ্যমে একে নিয়ন্ত্রণ সম্ভব। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।